যেগুলো জানলে তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। যে পরীক্ষাগুলো তোমরা দিতে যাবে বা কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাবে সেগুলোর জন্য কিন্তু খুবই জরুরি যেগুলো সাম্প্রতিক ঘটনা জানা বা সেগুলো সম্পর্কে কিছু নলেজ গেইন করা অর্থাৎ বা অথবা যে নতুন ইনফরমেশন জানা কিন্তু জরুরি, কারণ এইগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে হবে, আমাদের এই ভিডিওটাকে পুরোটা দেখতে হবে এবং এর থেকে কিন্তু প্রচুর তোমরা ইনফরমেশন পাবে যেগুলো তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। আচ্ছা, তারপর আমি বলে দিই আমাদের যে ফুড এসআই যে নতুন একটা রেকর্ডেড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে যারা তোমরা ফুড এসআই এক্সাম দিতে যাবে বা যারা প্রিপারেশন নিচ্ছ, ভাবছো কোথায় আমরা স্টাডি ম্যাটেরিয়াল পাবো ভালো, কোথায় প্র্যাকটিস করতে পারবো, সে প্র্যাকটিস সেট পাবো, তো তার জন্য নোটসটার কিন্তু একটা অভূতপূর্ব সুযোগ তোমাদের কাছে কিনে দিয়েছে, যেটা কিনা মাত্র 350 টাকাতে তোমরা কিন্তু এই পুরো কোর্সের এটা পেয়ে যাবে। এইটা যদি তোমরা অ্যাডমিশন হয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কি কি অপরচুনিটিস পাবে ভাববে, যেমন ধরো স্টাডি ম্যাটেরিয়াল তো পাচ্ছ, ফুড এসআই যে সিলেবাসের মধ্যে যা যা টপিক রয়েছে, যা যা সাবজেক্ট রয়েছে সেগুলো সম্বন্ধে পুরোটাই তোমরা রেকর্ডেড ক্লাস পাবে, প্লাস তোমরা তিনখানা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে। তো এই সুযোগটা কিন্তু এই কটা দিনের জন্য, তোমাদের এক্সামটা বেশি দিন বাকি নেই, তো তার মধ্যে কি করতে তোমাদেরকে রেডি হতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, সেই জন্য কিন্তু এইখানে জলদি অ্যাডমিশন হয়ে যাও। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও বা বিষয় জানতে চাও তাহলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো আজকে আমরা জেনে নিই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা জানবো আজকে। প্রথম যেটা বলছি, 2024-এ অলিম্পিক যে হয়েছিল, 2024 সালে যে অলিম্পিক হয়েছিল প্যারিসে, সেই অলিম্পিক মশাল যে বহনকারী হিসেবে কে নির্বাচিত হয়েছে? তিনি হলেন কে? অভিনব বিন্দ্রা। তাহলে 2024 সালে আমরা জানছি প্যারিসে যে অলিম্পিকটা হয়েছিল, সেই 2024 সালে প্যারিস অলিম্পিক মশাল গেমসে প্যারিস অলিম্পিক গেমসে কে নির্বাচিত হয়েছিলেন মশাল বহনকারী হিসেবে? অভিনব বিন্দ্রা। তিনি কিন্তু এছাড়াও একজন শুটিং ক্রীড়াবিদ রয়েছে, মানে বিশিষ্ট শুটিং খেলোয়াড় হিসেবে তিনি কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি 2024-এ প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী হিসেবে কে নিযুক্ত হয়েছে? অভিনব বিন্দ্রা। আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি। প্রশ্ন কি বলছে, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা বা প্রথম প্রধান মহিলা বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছে? উত্তরাখণ্ডের প্রথম এবং প্রধান মহিলা বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন কে বা শপথ গ্রহণ করেছেন কে? ঋতু বাহরি। ঋতু বাহরি যিনি কিনা উত্তরাখণ্ডের কিন্তু একজন প্রথম আর প্রধান মহিলা বিচারপতি। এই হাইকোর্ট হচ্ছে আমরা জানি কি রাজ্যের কিন্তু সর্বোচ্চ আইন বিভাগ বা আইন বিচারালয় হিসেবে পরিচিত, সেই হাইকোর্টেরই একজন প্রথম মহিলা বিচারপতি হিসেবে তিনি নিয়োগ হয়েছে। আচ্ছা, ওই রাজ্যেরই আমরা যদি দেখি উত্তরাখণ্ডেরই কিন্তু প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? রাধা রাতুরি। রাধা রাতুরি যিনি কিনা একজন আইএএস অফিসার ছিলেন কত সালে? 1988 সাল। ঠিক সেই সময় 1988 সালে তোমরা দেখো এখানে কিন্তু একজন তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিক পদে অর্থাৎ আইএএস পদে কিন্তু তিনি নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, এবার তাহলে রাধা রাতুরি যিনি বর্তমানে উত্তরাখণ্ডের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন এবং তিনি কিন্তু প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। এবং তিনি কার জায়গায় নিযুক্ত হয়েছেন? যেখানে আগে ছিল সুখবীর সিং সান্ধুর। সুখবীর সিং সান্ধুরের জায়গায় কিন্তু তিনি পদাধিকারী পেয়েছেন আমাদের রাধা রাতুরি উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, রাজস্থানের যে অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ হয়েছেন কে? রাজস্থানের অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ হয়েছেন কে? রাজেন্দ্র প্রসাদ, যিনি কিনা রাজস্থানের অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। এবার প্রশ্ন আসতে পারে অ্যাডভোকেট জেনারেল পদে যে নিযুক্ত হয়েছে বা নিয়োগ করা হয় সেটা কার দায়িত্ব বা কে নিয়োগ করে? প্রত্যেকটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দায়িত্ব, মানে অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করেন
ডিজিটাল ডিটক্স হচ্ছে এমন একটা সময়কালকে বোঝানো হয় যেই সময়কালে আমরা বা যে কোনো মানুষ কি করে ফোন বা কম্পিউটার বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস থেকে নিজেকে বিরত রাখতে সাহায্য করে। তার ফলে কি হয়, মানসিক চাপটা কমে এবং তার পাশাপাশি মানুষের মধ্যে মানুষের যে একটা ইন্টার রিলেশন রয়েছে সেইটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে, তাই তো? এবার আমরা স্বাভাবিকভাবে জানি এখনকার যে যুগ নরমালি আধুনিক সমাজে সেখানে কিন্তু বিভিন্নভাবে স্মার্টফোনের ব্যবহার, কম্পিউটারের ব্যবহার, ল্যাপটপের ব্যবহার চলতেই থাকে। তার ফলে কি হয়, একটা মানুষের স্ট্রেস বাড়ে, সেক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। অথবা এই যে ইলেকট্রনিক্সের ব্যবহারগুলো বেড়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে, মানুষের মধ্যে মানুষের যে কথা বলার যে সময়, মানুষের মধ্যে মানুষের যে ভাব আদান প্রদানের যে সময়, সেই সময়টাই আর থাকছে না, তাই তো? আলটিমেটলি সেই সময়টাই পাওয়া যায় না, থাকে না। তো সেইটার থেকে বিরত রেখে মানুষ যাতে একটু শান্তিভাবে নিজেকে সময় বার করতে পারে বা নিজের সাথে অন্যের সাথে যাতে পারস্পরিকভাবে ভাব আদান প্রদান করতে পারে বা ইন্টাররিলেট করতে পারে বা ইন্টারস্ক্রিয়া করতে পারে বা সেখানে ফোন বা স্মার্টফোনকে দূরে রেখে বা ল্যাপটপ কম্পিউটারকে দূরে রেখে ওদের থেকে ওইসব ইলেকট্রনিক্স জিনিসগুলো থেকে যাতে নিজেকে বিরত রাখা যায়, যাতে স্ট্রেসটা কমে, মানসিক চাপ কমে, তার জন্য যে পদ্ধতি বা স্কিম যেটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে ডিজিটাল ডিটক্স, এটাকে মেইনলি ডিজিটাল ডিটক্স টার্মে আমরা ইউজ করে থাকি। এই ডিজিটাল ডিটক্সটা লঞ্চ করেছে কে? স্টেট হচ্ছে কর্ণাটক, ঠিক আছে? উত্তরে আসবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন স্টেট এটা লঞ্চ করেছে, তাহলে উত্তর হবে কর্ণাটক স্টেট। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমরা এই শব্দটার সাথে খুবই পরিচিত ইউপিআই। ইউপিআই যেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এই ইউপিআই মাধ্যমে আমরা কি পেমেন্ট করে থাকি, পেমেন্টের একটা মেথড বলা যেতে পারে, যেটা প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কোন দেশ ইউপিআই কে গ্রহণ করে থাকে? প্রথম দেশ হিসেবে ইউরোপের মধ্যে যদি কান্ট্রির কথা বলি, ফ্রান্স কিন্তু সর্বপ্রথমে ইউপিআই কে গ্রহণ করেছে বা ইউপিআই গ্রহণকারী সর্বপ্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে হচ্ছে কে? ফ্রান্স কিন্তু পড়ছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রতিরক্ষা বিভাগের দিক থেকে সহায়তা করতে ভারত কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে ওমান। ওমান এমন একটা দেশ যেটা কিনা সৌদি আরবের পাশেই রয়েছে, দেখো চারপাশটা ওখানে যে মাস্কাট রয়েছে, উপরে উত্তর ইরান রয়েছে, আচ্ছা এইখানে সৌদি আরব রয়েছে, মাঝখানে মধ্যবর্তী যে দেশ এটা হচ্ছে ওমান। এই ওমানের সাথে প্রতিরক্ষামূলক সহায়তার জন্য, প্রতিরক্ষামূলক সহায়তার তাগিদে ভারত কিন্তু ওমানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। প্রশ্ন আসতে পারে ভারত কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে কি? ওমান। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু খুবই আমরা জানি ঈশা ফাউন্ডেশন নাম সবাই শুনেছি। প্রশ্ন আসবে কোন ফাউন্ডেশন আদিযোগী শিবে 242 ফুট উঁচু শিবের মূর্তি স্থাপন করার পরিকল্পনা করেছে? উত্তর হবে কি? ঈশা ফাউন্ডেশন। ঠিক আছে, এই ঈশা ফাউন্ডেশন কিন্তু কোথায় 242 ফুট উঁচু মূর্তি স্থাপনের জন্য পরিকল্পনা করেছে? আদিযোগী শিবের। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে উত্তরপ্রদেশের। উত্তর হবে কি? উত্তরপ্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে। উত্তরপ্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কিন্তু নেক্সট যে 242 ফুট উঁচু আদিযোগী শিবের মূর্তি স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি কিন্তু ওখানে একটা আশ্রম তৈরি করারও প্ল্যানিং রয়েছে। ঠিক আছে, এর আগে আমরা যদি বলি আদিযোগী শিবের মূর্তি কোথায় দেখতে পাওয়া যাচ্ছে বা কোথায় রয়েছে, অলরেডি একটা তো বিভিন্ন জায়গায় রয়েছে, তার মধ্যে মেন যেটা একটা কোয়েম্বাটুরে রয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কিন্তু আমরা এই আদিযোগী শিবের মূর্তি দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, ওটা বলতে পারবে কত ফুট উচ্চতা হবে? তাই কোয়েম্বাটুরে যে আদিযোগী শিবের যে মূর্তি রয়েছে সেটা কিন্তু 112 ফুট উঁচু একটা শিবের মূর্তি রয়েছে আদিযোগী, ওটা হচ্ছে 112 ফুট, আর এটা তৈরি করা যেটা হবে সেটা হচ্ছে 242 ফুট। এইগুলো কিন্তু প্রচুর ছোট ছোট বিষয় রয়েছে, এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, যার জন্য এখানে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের জন্য কোন দেশের অর্থমন্ত্রী সেখানে একটা সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে? উত্তর হবে ভারতের অর্থমন্ত্রী, যিনি কিনা নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যিনি আমাদের 9 থেকে 14 বছর বয়সী পর্যন্ত যে মেয়েরা রয়েছে সেই
হয়েছেন? রঞ্জনা প্রকাশ দেশাই। রঞ্জনা প্রকাশ দেশাই তাহলে কোন রাজ্যের ইউনিফর্ম সিভিল কোডে পদাধিকারী হয়েছে? উত্তর হবে উত্তরাখণ্ডে। আর প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে, উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোডে উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? তখন উত্তর হবে কি রঞ্জনা প্রকাশ দেশাই। দুটো ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন দেখো, নাগেশ ট্রফি। নাগেশ ট্রফিটা হচ্ছে মেনলি কিসের জন্য দেওয়া হয় তাকে পরে আসছে সেটা। আগে বলি অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাগেশ ট্রফি জিতলো কোন স্টেট? কর্ণাটক, তাই তো? এবারে প্রশ্ন আসবে কি অন্ধ্রপ্রদেশকে জিতে কোন রাজ্য নাগেশ ট্রফি জিতলো 2024-এ? তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কি ট্রফি জিতলো হচ্ছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশকে হারিয়ে। এই যে নাগেশ ট্রফি, এই নাগেশ ট্রফিটা মেনলি দেওয়া হয় যেটা পুরুষদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ঠিক আছে? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা কিনা কিন্তু নাগেশ ট্রফি দেওয়া হয়ে থাকে। এইবারে সেটা জিতলো কে? কর্ণাটক। পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের হেলথ সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছে? উত্তর হবে অপূর্ব চন্দ্র। অপূর্ব চন্দ্র যিনি কিনা স্বাস্থ্য ক্ষেত্রে হেলথ সেক্রেটারি পদে কিন্তু নিযুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্র সরকারের থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, যেই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড। এই মহাগৌরব 2024 অ্যাওয়ার্ডটা কে জিতেছেন বা মহাগৌরব 2024 অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন? নিখিল মুকুন্দ ওয়াঘ। নিখিল মুকুন্দ ওয়াঘ উত্তর, ঠিক আছে? তিনি কিন্তু এই মহারাষ্ট্র সরকারের তরফে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আবার প্রশ্ন এটাও আসতে পারে যে নিখিল মুকুন্দ ওয়াঘ 2024-এ কি অ্যাওয়ার্ড জিতেছেন, কোন অ্যাওয়ার্ডটি জিতেছেন? তখন হবে কি উত্তর মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড, যেটা মহারাষ্ট্র সরকারের তরফে দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী যেটা বলছি, আমরা জানি 2024-এ যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইউনিয়ন বাজেট পেশ করেছেন 2024-এ, সেই অন্তর্বর্তী বাজেটে কোন মন্ত্রণালয়ের জন্য সবথেকে বেশি টাকা বা সবথেকে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে? কোন মন্ত্রকের জন্য? প্রতিরক্ষা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কিন্তু অর্থমন্ত্রী সেখানে যে ইউনিয়ন বাজেট পেশ করেছেন 2024-এ, সেখানে কিন্তু সবথেকে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান আর্মি ভারতীয় নৌবাহিনীর জন্য যে ভাইস চিফ পদ আছে, ভাইস চিফ পদে কে নিযুক্ত হয়েছেন? উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে? তাহলে উপেন্দ্র দ্বিবেদী যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা ইন্ডিয়ান আর্মির একজন ভাইস চিফ পদে নিযুক্ত হয়েছে সম্প্রতি, ঠিক আছে? তো এই যে ব্যাপার ইনফরমেশন গুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে দেবে, আশা করি ভালো লাগলো। সেগুলোকে তোমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, এর থেকে ছোট ছোট প্রশ্নগুলোকে ভালো করে দেখতে হবে।